আসসালামু আলাইকুম। প্রসঙ্গ মাশরাফি বিন মুর্তজা। তাকে বিসিবির সভাপতি করা হোক, এই বিষয়ে গুটি কয়েক ব্যক্তি ফেসবুকে লেখালেখি করছেন, যারা আওয়ামী সমর্থক হিসেবে আমরা আ বিবেচনা করছি এবং ধরে নিচ্ছি। মাশরাফি বিন মুর্তজা এই বাংলাদেশের ক্রিকেটের জন্য, দেশের জন্য অর্থাৎ দেশের ক্রিকেটের জন্য তিনি অত্যন্ত অনস্বীকার্য অবদান রেখেছেন, যেটা আসলে অস্বীকার করার কিছু নেই। নিঃসন্দেহে এটা একটি আপনার অনস্বীকার্য। অন্যদিকে বাংলাদেশের এই ক্রিকেটের ক্ষেত্রে আরও যারা অবদান রেখেছেন, প্রত্যেকেরই অবদান অনস্বীকার্য, এবং যারা এই ক্রিকেটের জন্য অবদান রেখেছেন আমরা কিন্তু প্রত্যেকেরই অবদান সম্পর্কে আমরা সবসময় বলি। যখন কোনো জায়গায় কথা বলতে যাই, এই অবদানের কথা আমরা সবসময় কিন্তু স্মরণ করি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাশরাফি বিন মুর্তজা ক্রিকেটের ক্ষেত্রে যে অবদানটি রেখেছেন, আর বিগত অন্যান্য যেই সমস্ত ক্রিকেটাররা রয়েছেন, যাদের যাদের নাম এবং যাদের অবদান সম্পর্কে আমরা সবসময় বলাবলি করি, তাদের ক্ষেত্রে আর মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে, যেটা আপনারা সবাই দেখছেন। দেখুন, কথায় আছে, অন্যায় যে সহে আর অন্যায় যে করে, এই দুজনাই কিন্তু সমান অপরাধী। অন্যদিকে আপনি যদি কোনো অন্যায় হতে দেখেন, আপনি যদি সেই অন্যায়ের যদি কোনো প্রতিবাদ না করেন, তাহলে আপনিও সেই অন্যায়ের আপনার অপরাধের সমান অপরাধী হিসেবে গণ্য হবেন। যেটা আমরা আমাদের ধর্ম থেকে আমরা জানি, আমাদের ইসলাম ধর্ম থেকে আমরা জানি, এবং মানুষ হিসেবেও আমরা প্রত্যেকে এটা জানি এবং বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই মাশরাফি বিন মুর্তজা, যিনি একজন বিবেকবান এবং আপনার সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের তরুণ যুব সমাজ আমরা তাকে সবসময় জানি, এবং আমরা তাকে আইডল হিসেবেই কিন্তু তাকে আমরা মানতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি তার জায়গা থেকে যতটাই দেশের মানুষের জন্য করা দরকার ছিল, তিনি তার বিন্দুমাত্র তিনি করতে পারেননি। তিনি সবসময় তার নিজের তিনি চিন্তাটাই করেছেন সবথেকে বেশি। কারণটা হচ্ছে, দেখেন, তিনি যখন ক্রিকেটে ছিলেন, ক্রিকেটে কিন্তু আপনার অস্বাভাবিক অনিয়ম ছিল, দুর্নীতি ছিল, নানা ধরনের অব্যবস্থাপনা ছিল। সেই সব বিষয়েও কিন্তু এই মাশরাফি বিন মুর্তজা কোনোদিন কথা বলেননি। আমি অবশ্য দেখিনি, আপনারা দেখছেন কিনা, যদি কেউ দেখে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি শুধরাতে পারি। অন্যদিকে দেখেন, মাশরাফি বিন মুর্তজা যতদিন ক্রিকেটে ছিল, ততদিন কিন্তু দেশের প্রত্যেকটি মানুষ, তরুণ যুব সমাজ কিন্তু তাকে মাথায় তুলে নিয়ে কিন্তু নাচানাচি করতেন। আর তার বিরুদ্ধে মানুষ কখন গেল, সেটা আপনারা নিশ্চয়ই সবাই দেখছেন। আপনারা দেখছেন যে তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে তার যত আপনার আপনার পুরস্কার ছিল, সে সমস্ত পুরস্কারকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। বিক্ষুব্ধ জনতা কেন তার বাড়িতে হামলা করেছে, সেটা আপনারা সবাই দেখেছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে এই হামলা করা কিংবা তার বাড়ি পুড়িয়ে দেওয়া আমি সমর্থন করি না, তবুও বিক্ষুব্ধ জনতা যেটা করেছে, সেটা কতটুকু আপনার ভালো কিংবা খারাপ করেছে, সেটা বিবেচনা কিংবা সেটা আপনার বিবেচনা করবে দেশের জনগণ। যাই হোক, মাশরাফি বিন মুর্তজা, দেখেন, তিনি কিন্তু এই স্বৈরাচার সরকারের সহযোগী হিসাবে তিনি তার সব সময় কিন্তু সমর্থন জুগিয়েছেন। দেখেন, আমরা কিন্তু সবসময় জানি, যেই মানুষটি যখন তার বসের কাছ থেকে কোনো অবৈধ সুযোগ সুবিধা পান, যখন অবৈধ সুযোগ সুবিধা পান, কিংবা কোনো ব্যক্তি অর্থাৎ কোনো চাকর বা চাকরানি যদি তার মালিকের কাছ থেকে কোনো অবৈধ সুযোগ সুবিধা পান, তাহলে সেই চাকর বা চাকরানি, সেই কর্মচারী কখনোই তার মালিকের অবৈধ, তার মালিকের নানা ধরনের কুকীর্তি, নানা ধরনের অব্যবস্থাপনা, নানা ধরনের দুর্নীতি, অনিয়মের কথা কোনোদিনও কিন্তু তিনি তুলে ধরবেন না। কিংবা সেই ব্যক্তিটি যদি মনে করে আগাম ভবিষ্যতে তিনি তার মালিকের কাছ থেকে আরও কোনো সুযোগ সুবিধা নিয়ে থাকবেন, তাহলে কিন্তু দেখবেন ওই ব্যক্তিটি কিন্তু কোনোভাবেই তার মালিকের সম্পর্কে কোনো দিন কোনো টু শব্দ করবেন না। ঠিক তেমনই এই মাশরাফি বিন মুর্তজা, তিনি যেমন ক্রিকেট
ক্রিকেটে থাকা অবস্থায় তিনি কিন্তু তার জায়গা থেকে চিন্তা করেছিলেন হয়তোবা তিনি এমপি হবেন। এরপর এমপি হওয়ার পরে তিনি নানা ধরনের কর্মকাণ্ড করবেন। অর্থাৎ এই জায়গা থেকেই কিন্তু এই স্বৈরাচার সরকারের ১৬ বছর ধরে চলা মানুষের উপরে যে নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা, নানা ধরনের যে অপকর্মগুলো চলেছিল, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো দিন কোনো কথা বলেননি। নিশ্চয় আপনারা দেখেছেন যে এই বাংলাদেশের এই সরকার থাকতেই কিন্তু ৫৭ জন চোখ ও সেনাবাহিনী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সেদিনও কিন্তু এই মাসুদ বিন মুর্তজা একজন বিবেকবান সচেতন নাগরিক ছিলেন, সেদিনও কিন্তু কোনো কথা বলেননি। দেখেছেন বাংলাদেশে অনবরত দ্রব্যমূল্যের দাম যেই পরিমাণ বাড়তেছিল, আপনার নানা ধরনের যে দ্রব্যমূল্য, মাংস থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহৃত সমস্ত জিনিসের যেভাবে দাম বাড়তেছিল, যেখানে দেশের প্রত্যেকটি মানুষ একটা অসহনীয় বিপর্যয়ের মধ্যে পড়তেছিল, সেই জায়গাতেও কিন্তু কোনোদিন এই বিবেকবান এবং সচেতন এই মাসুদ বিন মুর্তজা কোনোদিন কথা বলেননি। নিশ্চয় আপনারা দেখেছেন যে হেফাজতের যে একটি বিশাল আকার যেই একটি সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের উপর রাতের অন্ধকারে কিভাবে তাদেরকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই বিষয়েও কিন্তু এই আপনার সচেতন নাগরিক এই মাসুদ বিন মুর্তজা কোনোদিন কোনো টু শব্দ করেননি। নিশ্চয় আপনারা দেখেছেন যে বাংলাদেশে নানা সময় নানা ঘটনা ঘটেছে, অথচ একটি ঘটনা সম্পর্কেও তিনি কোনোদিন কোনো কথা বলেননি। নিশ্চয় আপনি দেখেছেন যে বাইরের রাষ্ট্র কিভাবে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, কিভাবে বাংলাদেশের মানুষকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল, অথচ এই মাসুদ বিন মুর্তজা কোনোদিন কোনো কথা বলেননি। কিন্তু তিনি কথা বলতে পারতেন, কিন্তু বলেননি। নিশ্চয় আপনারা দেখেছেন যে একজন মেধাবী শিক্ষার্থী অর্থাৎ শহীদ আবরারকে কিভাবে আপনার পিটিয়ে মারা হয়েছিল, অথচ এই নাগরিক সচেতন এই ব্যক্তিত্ব এই মাসুদ বিন মুর্তজা তিনি কোনোদিন কোনো কথা বলেননি। অর্থাৎ বাংলাদেশের যেই আপনার অব্যবস্থাপনাগুলো, অনিয়মগুলো চলেছে, সেই সমস্ত ব্যাপারে তিনি কোনোদিন কোনো কথা বলেননি। তিনি দেখেছেন বাংলাদেশে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, বাপরে বাপরে বাপ। দেখেছেন যে আপনার পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের যতগুলা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সমস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে মেগা মেগা দুর্নীতি হয়েছে, অথচ এই মাসুদ বিন মুর্তজা কিন্তু কোনো দিন কোনো কথা বলেননি। এরপর আপনারা দেখেছেন যে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে। এই সরকারের বহু আপনার নেতা নেত্রী তারা কিন্তু বিদেশে বাড়ি গাড়ি করেছেন, অঢেল সম্পদের মালিক হয়েছেন, তবুও এই মাসুদ বিন মুর্তজা কিন্তু কোনো দিন কোনো কথা বলেননি। নিশ্চয়ই দেখেছেন এই বাংলাদেশ এই যে স্বৈরাচার সরকার ছিল, তারা কিন্তু বিদেশ থেকে 18 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন, যে ঋণের বোঝা বাংলাদেশের প্রত্যেকটি জনসাধারণ প্রতিনিয়ত তাদেরকে পরিশোধ করতে হচ্ছে, অথচ এই ব্যাপারে কোনোদিন এই বিবেকবান সচেতন নাগরিক মাসুদ বিন মুর্তজা কোনোদিন কথা বলেননি। তার মানে আপনি বুঝতেই পারছেন ধারাবাহিকভাবে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যেই স্টিম রোলার চলেছে, তার উপরে কোনো দিনও এই সচেতন নাগরিক ব্যক্তিত্ব মাসুদ বিন মুর্তজা কথা বলেননি। সর্বশেষ এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা যখন সামান্য একটি দাবি নিয়ে মাঠে নেমেছিল, তখনও কিন্তু এই মাসুদ বিন মুর্তজা কোনো কথা বলেননি। পরবর্তীতে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একদম মাত্র 10 ফিটের ব্যবধান একজন এই যে শহীদ আবু সাইদকে যেভাবে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করলো, সেদিনও কিন্তু এই মাসুদ বিন মুর্তজা কথা বলেননি। শুধু শহীদ আবু সাইদ নয়, বাংলাদেশের ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক মানুষও ঘরের মধ্যে নিরাপদ থাকতে পারেনি। এমনকি এই যে হেলিকপ্টার দিয়ে আপনার মানুষকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে, অথচ এই মাসুদ বিন মুর্তজা কোনো দিন কোনো কথা বলেননি। অর্থাৎ এই যে এতদিনের ঘটে যাওয়া নানা ধরনের ঘটনা, এরপরে রাজনৈতিক ব্যক্তিদের উপরে যে সমস্ত নিপীড়ন চলেছে, তাদেরকে ধরে নিয়ে
হত্যা করা হয়েছে, বাংলাদেশে বহু কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপরও একজন বিবেকমান নাগরিক ব্যক্তি হিসেবে তিনি কোনো কথা বলেননি। অথচ আপনি দেখেছেন যে বাংলাদেশের বহু নাগরিক এই সরকারের নানা ধরনের অনিয়ম সম্পর্কে কিন্তু কথা বলেছেন। যেন আমি কথা বলেছি, আপনি কথা বলেছেন, উনি কথা বলেছেন। বহু মানুষ কিন্তু এই সরকারের আপনার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা নিয়ে এসে কিন্তু দেশের বহু নাগরিক কিন্তু কথা বলেছেন। অথচ একজন ব্যক্তি, মানুষ, নাগরিক, সচেতন ব্যক্তি হিসাবে এই মাশরাফি বিন মুর্তজা কোনোদিনও কথা বলেনি। সর্বশেষ এই যে আপনার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ১ নম্বর আন্দোলন এবং এখান থেকে যেই নানা ধরনের অরাজকতা চলতেছিল এই ছাত্রদের উপরে, এবং যেই সময় বাংলাদেশের আপনার সাংবাদিক, বাংলাদেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবাই যখন আপনার এই ছাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছিলেন, ছাত্রদের পক্ষে কথা বলছিলেন, সেই সময়ও কিন্তু এই মাশরাফি বিন মুর্তজা কোনো কথা বলেননি। তাহলে এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করতে পারেন, কোন যুক্তিতে এই মাশরাফি বিন মুর্তজা এখন বিসিবির সভাপতি হিসেবে নিয়োগ পেতে পারেন? দেখেন, তিনি তার যে কর্মকাণ্ডগুলো, যেই তিনি এই সময়ে যে কথা বলতে পারেননি, এ ব্যাপারে তিনি একটি অনুধাবন তিনি করতে পেরেছেন। কিন্তু সরিরও একটা লিমিটেশন থাকে। অর্থাৎ আমি আপনার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পরে যদি আমি সরি বলি, সেটাকে আপনি মেনে নেবেন? নিশ্চয় আপনি মানবেন না। নিশ্চয় আমাকে এই হত্যাকাণ্ডের জন্য আপনার আইনের আওতায় যেতে হবে, প্রয়োজনে আমাকে ফাঁসিও পেতে হতে পারে। অর্থাৎ বিচার আবার হবেই। সরি দিয়েই সব কিছুর সমাধান হয় না। অর্থাৎ সরিরও একটা লিমিটেশন আছে। সুতরাং মাশরাফি বিন মুর্তজা যে বিষয়টিকে এখন অনুধাবন করে তিনি বিভিন্ন জায়গায় যে সাক্ষাৎকার দিচ্ছেন, তাতেই প্রমাণিত হয় না তিনি এই যে অপরাধ করেছেন সেই অপরাধের মাপ পাওয়ার যোগ্য, এবং সেই জায়গা থেকে তিনি বিসিবির সভাপতি হওয়ার যোগ্য। যাই হোক না কেন, একটি স্বৈরাচার সরকারের সহযোগী সমর্থন হিসাবে অবশ্যই তাকেও আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এবং প্রত্যেক কিছুরই আপনার উত্তর এবং তার ফলাফল তাকে ভোগ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।